দেখো আমরা এর পরের টপিক তরলে কঠিন ও গ্যাসের দ্রাব্যতা, অর্থাৎ তরল দ্রাবকে কঠিন এবং গ্যাস পদার্থগুলো দ্রবীভূত হওয়ার ক্ষমতা তথা দ্রাব্যতা, এই টপিকটি শুরু করছি। যেমন আমরা একটা সম্পর্কে ডিফাইনটা করার চেষ্টা করব। দেখো, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিতে হবে এবং উষ্ণতাকে স্থির রাখতে রেখে সেই দ্রাবকের মধ্যে গ্যাস বা আমার কঠিন পদার্থকে দ্রবীভূত করতে করতে যখন সম্পৃক্ত দ্রবণটা হয়ে যাবে, সেই মুহূর্তে ওই দ্রাবের দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তুলনা করে নির্ণয় করা হয়। স্থির উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থ হলে অবশ্যই উষ্ণতা এবং চাপ দুটোই স্থির থাকবে। সেই জন্য এক্ষেত্রে সংজ্ঞাতে আমরা বলতে পারি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের ক্ষেত্রে আবার নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 100 গ্রাম দ্রাবক সর্বাধিক যত গ্রাম দ্রাব দ্রবীভূত করতে পারে, সেই গ্রাম সংখ্যাকেই ওই উষ্ণতায় ওই দ্রাবকে ওই দ্রাবে দ্রাব্যতা বলা হয়। ডেফিনেশনটা আমি এখানে লিখলাম। দেখো, যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক সর্বাধিক যত গ্রাম দ্রাব দ্রবীভূত করতে পারে, সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকে ওই দ্রাবে দ্রাব্যতা বলা হয়। তার মানে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে গেলে যত গ্রাম দ্রাব লাগে, সেই গ্রাম সংখ্যাটাই দ্রাবের সেই গ্রাম সংখ্যাটাকেই হচ্ছে দ্রাব্যতা বলা হবে। এক্ষেত্রে উষ্ণতাটা অবশ্যই স্থির থাকতে হবে, কারণ উষ্ণতা পরিবর্তন হলে দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতাও পরিবর্তিত হয়। আবার দেখো, গ্যাস হলে তার ক্ষেত্রে কিন্তু দুটো বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে উষ্ণতা আর একটা চাপ। কাজে সেক্ষেত্রেও আমরা ধ্রুবক রাশি হিসাবে উষ্ণতা এবং চাপ উল্লেখ করে থাকি। তাই এখানে দ্রাব্যতার সংজ্ঞায় আমাদের মাথায় রাখতে হবে, কঠিন হলে শুধু উষ্ণতা, স্থির উষ্ণতা ধরা হয়, আর গ্যাস হলে উষ্ণতা নির্দিষ্ট এবং চাপও নির্দিষ্ট। এবং সেই অবস্থায় তরল দ্রাবকের পরিমাণটা 100 গ্রাম, সেইটাকে সম্পৃক্ত করতে গেলে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব লাগে, সেই দ্রাবের ওজন সংখ্যাটাই হয়ে যাবে ওর দ্রাব্যতা। এটা খুবই একটা মনে রাখার বিষয়, খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা করবে অবশ্যই। তাহলে আমরা আরো ডিটেলসে যাব পরে পরে। দেখো, তার উপরে একটা কোশ্চেন দিয়েছি, 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 39 বলতে কি বোঝো? যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 39 বলতে কি বোঝায়? না, 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 39 বলতে বোঝায় যে, দেখো, বোঝায় যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে 139 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। অবশ্যই 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দ্রবণটা, সম্পৃক্ত দ্রবণটা কোন উষ্ণতায় থাকবে? 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে নিজেরা সহজেই বলতে পারো, বিভিন্ন বিকল্পও বলতে পারো, যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। এটাও বলা যায়। যে কি হলো, বুঝতে পারছো? যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 39 বলতে বোঝায় 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে সর্বাধিক 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। ঠিক আছে, এবার এই দ্রাব্যতা বিষয়ক আমরা একটা গাণিতিক ডিডাকশন করব, যাকে বলা হচ্ছে একটা দ্রাব পদার্থের কিভাবে দ্রাব্যতার মান নির্ণয় করবে, সেই বিষয়তে আমরা যাচ্ছি। দেখো, ধরো দ্রাব্যতা নির্ণয়, যে কোনো দ্রাবের দ্রাব্যতা নির্ণয় করছি। ধরো আমরা ক্যাপিটাল N গ্রাম একটা সম্পৃক্ত দ্রবণ নিয়েছি, যার মধ্যে N গ্রাম দ্রাব দ্রবীভূত রয়েছে।
এবং উষ্ণতাটা স্মল টি ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে আমি এখানে লিখেছি দেখো দ্রাব্যতা নির্ণয়, ধরিলাম টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় n গ্রাম একটি সম্পৃক্ত দ্রবণে m গ্রাম দ্রবীভূত আছে। তাহলে আমরা তো জানি দ্রাবক সমান কি না দ্রবণ মাইনাস দ্রাবক, অর্থাৎ দ্রাবকের পরিমাণ বের করতে গেলে দ্রবণ থেকে দ্রাবের ওজনটা বাদ দিয়ে দিতে হবে। সেই কারণে আমরা দেখো এখানে সম্পৃক্ত দ্রবণের ওজন ছিল n গ্রাম আর দ্রাবের পরিমাণ আছে m গ্রাম, কাজে দ্রাবকের পরিমাণটা n মাইনাস m গ্রাম এবং উষ্ণতা কিন্তু স্মল টি ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা একটা স্থির রাশি বা ধ্রুবক রাশি, সুতরাং এটাকে মাথায় রেখে আমরা দেখো ক্যালকুলেশন করছি। অতএব টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় n মাইনাস m গ্রাম দ্রাবক সম্পৃক্ত করতে বা সম্পৃক্ত হয় কত গ্রাম দ্রাব দ্বারা m গ্রাম দ্রাব দ্বারা m গ্রাম দ্রাব দ্বারা। তাহলে ওই টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম দ্রাব্যতার সঙ্গে 100 গ্রাম দ্রাবক ছিল, কাজে 100 গ্রাম দ্রাবক সম্পৃক্ত হয় কতটা দ্রাব দ্বারা m ইনটু 100 বাই n মাইনাস m। আমরা অলরেডি দ্রাব্যতার সংজ্ঞায় তো ওটাই জানি যে স্থির উষ্ণতায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যতটা দ্রাব লাগে সর্বোচ্চ, সেইটাই হচ্ছে তাহলে দ্রাব্যতা হবে। তাহলে অতএব টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব পদার্থটির দ্রাব্যতা কত হলো না দ্রাব্যতা সমান এটা গুণ করলে 100 m বাই n মাইনাস m, এটা হচ্ছে দ্রাব্যতা এলো। আর এটাকে একটু সলভ করলে দাঁড়ায় দেখো m বাই n মাইনাস m ইনটু 100। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, m টা কার ভর? দ্রাবের ভর, ওই সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর। আর n মাইনাস m টা কি? দ্রাবকের ভর ওই হচ্ছে সম্পৃক্ত দ্রবণে। তাহলে দুটো ভরের অনুপাত, দ্রাব্যতা রাশি আমরা বলতে পারি একটা সংখ্যা হবে, কারণ দুটো ভরের অনুপাত মানে সমজাতীয় রাশির অনুপাত, তাহলে এর কোনো একক নেই। হ্যাঁ, দ্রাব্যতার কোনো একক নেই, এটা একটা সংখ্যা মাত্র। তার মানে আমরা খুব সহজেই একটা কথা লিখতে পারি, স্থির উষ্ণতায় যে কোনো দ্রাবের তথা পদার্থের দ্রাব্যতা ইজিক্যাল টু সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর বাই আমার হচ্ছে ওই দ্রবণে দ্রাবকের ভর ইনটু 100। হ্যাঁ, ইনটু 100। তাহলে দুটো সমজাতীয় রাশি, তাই দ্রাব্যতা কোনো একক নেই, ইহা একটি সংখ্যা মাত্র, কেবল একটা নাম্বার মাত্র। এটাই মাথায় রাখতো। কেমন নেক্সট টপিক, যে তরলে গ্যাসের দ্রাব্যতা উপর উষ্ণতা এবং চাপের প্রভাব, যেটা আমরা ডেফিনেশনে বলেছিলাম যে গ্যাসের ক্ষেত্রে দুটো বিষয়ে বিশেষ করে ফ্যাক্টর রয়েছে, একটা উষ্ণতা আর একটা চাপ। তাই তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব কেমন। তাহলে প্রথম
প্রথম টপিকে দেখো আমরা বলছি নাম্বার 1 উষ্ণতার প্রভাব। মাথায় রাখতে হবে, সবসময় মনে রাখার চেষ্টা করবে, উষ্ণতার সঙ্গে গ্যাসের দ্রাব্যতা ব্যস্ত সম্পর্ক আসবে। মানে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। হ্যাঁ, যে উষ্ণতা পরিবর্তনে অর্থাৎ উষ্ণতার বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা বিপরীত হয়, তার মানে হ্রাস পায়। এটা একটা বিষয় হিসাবে মাথায় রাখবে। আর উষ্ণতা বিপরীত করলে অর্থাৎ উষ্ণতা হ্রাসে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। আমরা জানি সোডা ওয়াটার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে তরল মানে জলে। সেখানে আমরা জানি যে উষ্ণতা হ্রাস করা হয় অর্থাৎ ঠান্ডা অবস্থায় রাখা হয়। যেমন কোল্ড ড্রিঙ্কস, ওখানেও কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে এবং সেটাকে আমরা ফ্রিজে সবসময় ঠান্ডা অবস্থায় রাখি। তার কারণ নিম্ন উষ্ণতায় অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে। তার মানে উষ্ণতা হ্রাসে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে যায়। এটা একটা মাথায় রাখার চেষ্টা করব। নাম্বার 2 চাপের প্রভাব। অর্থাৎ চাপের সঙ্গে সমানুপাত হবে। তার মানে দেখো, আমরা সবসময় চাপের কথাটা মাথায় রাখবো যে স্থির উষ্ণতায় এটা কিন্তু সমানুপাতিক হবে। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা আমার হচ্ছে কি হবে না, গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। দ্রাব্যতা গ্যাসটির উপর প্রযুক্ত চাপে তথা গ্যাসের চাপে সমানুপাতিক কেমন? অর্থাৎ তরলে গ্যাসের দ্রাব্যতা চাপ বৃদ্ধিতে বৃদ্ধি পায়। গ্যাসের দ্রাব্যতা চাপ বৃদ্ধিতে বৃদ্ধি পায় ও চাপ হ্রাসে কমে যায়। হ্রাস পায়। এটা মাথায় রাখবে। যেমন তোমরা জানো সোডা ওয়াটার বোতলে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অতিরিক্ত চাপে বেশি কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে। যদি সোডা ওয়াটার বোতলের ছিপিটা খুলে দেওয়া হয় তাহলে চাপ কমে যায়। আর সেই মুক্ত হওয়ার ফলে কি হয় না, চাপ মুক্ত হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে ওই বোতল থেকে বেরিয়ে চলে আসে। তার মানে এখানে বুঝতে পেরেছো যে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অতিরিক্ত দ্রবীভূত থাকে। কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ছিপি খুললেই দেখবে বুদবুদ করে অসংখ্য বাবুল টাইপের বজবজ করে উঠে, যেটাকে বলা হচ্ছে বুদবুদ অনেক বেরিয়ে আসে। কেন? ফেনা আকারে এটা বেরিয়ে আসে না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে। অর্থাৎ ছিপিটা খুলে দেওয়ার সাথে সাথে বোতলের ভেতরে যে অতিরিক্ত চাপ ছিল সেই চাপটা কমে গেল। অর্থাৎ চাপ কমে যাওয়াতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্রাব্যতা কমে গেল। সেই জন্য এইরকমই ঘটনা ঘটে। এই যে তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা এবং চাপের প্রভাব সম্পর্কীয় ব্যাপার।
এবার দেখো তরলে কঠিনের দ্রাব্যতার উপর কি কি বিষয় নির্ভর করে সে কথাগুলো আসছি আমরা। দেখো না যে তরলে কঠিনের দ্রাব্যতার উপর প্রভাবকারী বিষয়সমূহ, তরলে কঠিনের দ্রাব্যতার উপর প্রভাবকারী বিষয় সমূহ প্রধানত চারটি বিষয়ের উপর নির্ভর করে। মেইনলি চারটি বিষয়ের উপর তরলে কঠিনের দ্রাব্যতা নির্ভর করে। এটা খুবই বিষয়টি মাথায় রাখতে হবে। এক্ষেত্রে চাপের প্রভাব খুব একটা নেই। তরলে বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ তরলে কঠিনের দ্রাব্যতা চাপের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। খুবই সামান্য, অতি সামান্য সংখ্যক ক্ষেত্রে যদিও প্রভাবিত হয়, সেটা অতি নগণ্য প্রভাব। তাই আমরা এক কথায় বলবো চাপের খুব একটা প্রভাব নেই। কিন্তু চারটি বিষয়ের উপর ক্ষেত্রে যে প্রভাব রয়েছে সেটা হচ্ছে নাম্বার 1, ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট, যথা নাম্বার 1 উষ্ণতা, নাম্বার 2 দ্রাবকের প্রকৃতির উপর, নাম্বার 3 দ্রাব পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, আর নাম্বার 4 দ্রাবকের পরিমাণের পরিমাণ। এটা মাথায় রাখতে হবে। তার মধ্যে আমরা এখানে ডিটেইলস আলোচনা করব উষ্ণতার প্রভাব। উষ্ণতার পরিবর্তনে কঠিনের দ্রাব্যতা পরিবর্তন ঘটে বেশিরভাগ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে। উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, আবার দ্রাব্যতা কমে। দুই ঘটনা আছে। দেখো উষ্ণতা পরিবর্তনে আমার হচ্ছে কঠিনের দ্রাব্যতার পরিবর্তন কিরকম ঘটে। নাম্বার এ, উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের দ্রাব্যতা তরলে অবশ্যই, তরল দ্রাবকে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায় এমন ক্ষেত্রগুলো রয়েছে, যেমন পটাশিয়াম নাইট্রেট লবণের দ্রাব্যতা, পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা, চিনির দ্রাব্যতা, লেড নাইট্রেট দ্রাব্যতা, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি দ্রাব্যতা আমরা জানি। যে যেমন উদাহরণ হিসেবে দিচ্ছি, দেখো এক্সাম্পল, চিনির দ্রাব্যতা, অবশ্যই দ্রাবকটা জল হতে হবে, জলে চিনির দ্রাব্যতা, জলে পটাশিয়াম নাইট্রেট KNO3 বা ম্যাগনেসিয়াম সালফেট, লেড নাইট্রেট, এগুলো সবগুলো জলে ইত্যাদি এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বাড়ে, উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। আবার দেখো উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের দ্রাব্যতা কমেও যায়, হ্রাস পায়। নাম্বার 2, সেকেন্ড ফেজ, উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের দ্রাব্যতা হ্রাস পেতে পারে, হ্রাস পায় এমন ক্ষেত্র, এক্সাম্পল যেমন পলিচুনের দ্রাব্যতা, জিপসামের দ্রাব্যতা বা ক্যালসিয়াম সালফেট। জিপসামের মধ্যে ক্যালসিয়াম সালফেট থাকে,
ক্যালসিয়াম সালফেট বা যাকে বলে কলি চুনের, অবশ্যই জল দ্রাবকে, জলের মধ্যে এর দ্রব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়, উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। আবার দেখো উষ্ণতার প্রভাব নেই, উষ্ণতার পরিবর্তনে দ্রাব্যতার প্রভাব নেই এমন ক্ষেত্রে, নাম্বার 3 নম্বর ক্ষেত্র বলছি, দেখো উষ্ণতা পরিবর্তনে দ্রাব্যতা পরিবর্তিত হয় না, পরিবর্তিত হয় না এমন ক্ষেত্রে উদাহরণ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 সবগুলো জলে দ্রাব্যতা, বা সোডিয়াম ক্লোরাইড, জলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধি করো হ্রাস করো দুই ক্ষেত্রে প্রায় চেঞ্জ হয় না, আনচেঞ্জ থেকে যায়, অপরিবর্তিত থেকে যায়। এই দ্রাব্যতা উষ্ণতা পরিবর্তনে প্রায় অপরিবর্তিত থাকে, অর্থাৎ দ্রাব্যতা বাড়েও না কমেও না। এই ক্ষেত্রে এই তিনটা কেস মাথায় রাখতে হবে। এরপর আরেকটি বিষয় আমরা আলোচনা করছি, দ্রাব্যতা লেখ। দ্রাব্যতা লেখ অর্থাৎ একটা লেখচিত্র, রেখাচিত্র, সেই বিষয়টা আমাদের ধরতে হবে যে এটা কি। আমরা যেমন লেখচিত্র রেখেছি, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে গতিবিদ্যা, নিউটনের গতিসূত্র পড়বার আগে আমরা সেখানে ত্বরণ, মন্দন, বেগ ইত্যাদি বিষয়গুলোকে প্রকাশ করবার জন্য বেগের সমীকরণগুলোকে আমরা গতিসূত্রে সঙ্গে ম্যাচিং করে আমরা সেখানে রেখাচিত্র শিখে গেছি। তাহলে সেই লেখচিত্রের মাধ্যমে একটা দ্রাবের দ্রাব্যতা বা একাধিক দ্রাবের দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে কি রূপ পরিবর্তিত হয় সেই সম্পর্কিত একটা ধারণা দেয় এই ধরনের লেখচিত্র। এরূপ ক্ষেত্রে একটি লেখ কাগজের x অক্ষকে উষ্ণতা এবং y অক্ষকে দ্রাব্যতা ধরে দ্রাব্যতা বনাম উষ্ণতা সম্পর্কিত অঙ্কিত রেখাচিত্রকেই আমরা দ্রাব্যতা লেখ বলে থাকি। তাহলে একটি ছক কাগজে, দ্যাট ইজ একটি লেখ কাগজে, গ্রাফ পেপার যাকে বলে, কাগজের x অক্ষকে উষ্ণতা ও y অক্ষকে কোটিকে আমার দ্রাব্যতা ধরে দ্রাব্যতা বনাম ভার্সাস উষ্ণতা সম্পর্কিত অঙ্কিত রেখাচিত্রকে দ্রাব্যতা লেখ বলা হয়। এর উপযোগিতাগুলো কি কি, এটা দরকারটা কি না, এর অনেকগুলো ভাইটাল পয়েন্ট পাই। আমরা দ্রাব্যতা লেখ পরে দেখাচ্ছি, একে ছবি এঁকে দেখাচ্ছি। আমি ছবিটা এঁকেই দেখিয়ে দিই। দেখো আমি যে কথাটা বোঝালাম যে x অক্ষকে উষ্ণতা এবং y অক্ষকে তাহলে এটা উষ্ণতা x অক্ষকে, আর এইটাকে y অক্ষটাকে দ্রাব্যতা বা সলিবিলিটি, অবশ্যই গ্রাম পার 100 গ্রাম জল,
অর্থাৎ প্রতি 100 গ্রাম জলে দ্রাব্যতার ওজনটা এখানে ক্যালকুলেট করা হয়েছে। এরকম ক্ষেত্রে যদি রেখাচিত্র আমরা অঙ্কন করি কেমন হতে পারে দেখো না, বিভিন্ন দ্রাব পদার্থ নিতে হবে, উষ্ণতার বিভিন্ন মান পরপর বৃদ্ধি পাবে। হ্যাঁ, 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে ধরো 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 80 ডিগ্রি ইত্যাদি 100 ডিগ্রি করে চলে আসবে। তেমনি দ্রাব্যতার মান, হ্যাঁ, 10, 20, 40 ইত্যাদি যেমন হোক, প্রত্যেকটা ঘর থাকবে ছক কাগজে, এক একটা ঘরের একক মান ধরে আমরা ইউনিট স্থাপিত করব। তো আমরা সেক্ষেত্রে এই লেখচিত্রটা যদি অঙ্কন করি তাহলে দেখা যাবে সর্বপ্রথম আমরা দেখো যদি সোডিয়াম ক্লোরাইডের লেখচিত্র অঙ্কন করি তাহলে সেটা হবে কি প্রায় সমান্তরাল, এটা সমান্তরাল একটুখানি উপরের দিকে উঠবে, অর্থাৎ এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণের দ্রাব্যতা। একটু আগে দেখলাম যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা উষ্ণতা যতই বাড়ুক দ্রাব্যতার উচ্চতাটা, দ্রাব্যতার মান অর্থাৎ হাইটটা খুব বেশি বাড়বে না, তার মানে উচ্চতা প্রায় একই থেকে যাবে। হ্যাঁ, এটা আরেকটু হাইটটা কম হবে, খুবই সামান্য পরিমাণ উচ্চতা বাড়ে। হ্যাঁ, এটা আমি একটা স্কেল দিয়ে আঁকি তাহলে জিনিসটা আরো পরিষ্কার ধারণা হয়ে যাবে। দেখো এই সামান্য উচ্চতা বাড়বে, খুবই সামান্য উচ্চতা বাড়বে, এটা সোডিয়াম ক্লোরাইডের লেখচিত্র গ্রাফ হলো। এরপর দেখো আমরা যে যদি পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা অঙ্কন করি তাহলে দেখা যাবে ওটা এইরকম হয়ে চলে যাবে। তার মানে কি পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা যত উষ্ণতা বাড়ছে তত দেখো উচ্চতা বাড়ছে, উচ্চতা বাড়ার অর্থ দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, দ্রাব্যতার মান ক্রমশ বাড়ছে, তার মানে এটা হচ্ছে তো আমরা এখনই আলোচনা করেছিলাম যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে। গ্লোবাল লবণের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য আছে। গ্লোবাল লবণের ক্ষেত্রে দ্রাব্যতা প্রথমে বাড়ে। হ্যাঁ, প্রথমে গ্লোবাল লবণের দ্রাব্যতা ক্রমশ উচ্চতা বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট উষ্ণতায় এসে তারপর কিন্তু কমতে থাকে। এই উষ্ণতার মানটা অর্থাৎ এখানে যদি আমরা লম্বটা আনি তাহলে পাদবিন্দু একটা পেয়ে যাবো লম্বের। হ্যাঁ, এইখানে যে লম্বটা টানলাম কেমন কাটা কাটা লাইনে বুঝাচ্ছি, তাহলে এই বিন্দুতে তাপমাত্রা উষ্ণতার মানটা হবে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এটি হচ্ছে গ্লোবাল লবণ। গ্লোবাল লবণে that is sodium sulfate 10 molecule water। এর উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে ওই লবণটির দ্রাব্যতা বাড়ে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে দ্রাব্যতার মান আবার স্থির হয়ে তারপর কমতে থাকে। যত উষ্ণতা বৃদ্ধি পায় 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে এটা কেন ঘটে না, ওই 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন পৌঁছায় তখন এই হচ্ছে গ্লোবাল লবণের কেলাস জল, যে 10 অণু কেলাস জল রয়েছে, ওই 10 অণু কেলাস জল সরে যায়। তখন তারপরের উষ্ণতায় এখানে লবণটির দ্রাব্যতা বলতে সোডিয়াম সালফেট Na2SO4 এর দ্রাব্যতাকে বোঝায়। তার মানে Na2SO4 সোডিয়াম অনার্দ্র সোডিয়াম সালফেটের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। হ্যাঁ, কেমন ঠিক আছে। তার আগে মাথায় রাখবে শোধক, এই 10 অণু জল থাকার অর্থ ওই লবণগুলোকে শোধক লবণ বা কেলাস লবণ বলে। এই কেলাসটার কিন্তু দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে দেখো বাড়ছে, তারপরে যখন এই পার্টটা দ্রাব্যতা হয় তখন সোডিয়াম সালফেট লবণটার দ্রাব্যতা যায়, অনার্দ্র সোডিয়াম সালফেট। তো যাই হোক, এইখানে হচ্ছে বৈচিত্র্য রয়েছে, আমরা রেখাচিত্রের সাহায্যে এই বিষয়গুলো বুঝতে পারি। এবারে কথা হচ্ছে এর উপযোগিতাগুলো কি কি হতে পারে। দেখো, বিভিন্ন উষ্ণতায় পদার্থের দ্রাব্যতার মানটা জানা যাবে। আমরা এখানে একটা উষ্ণতার মান জানতে পারলাম, কিন্তু এই পরের আগের উষ্ণতা পরের উষ্ণতা অর্থাৎ যতগুলো অসংখ্য উষ্ণতার মান আছে সেই উষ্ণতার সঙ্গে লম্বটা টানলে উষ্ণতা বিন্দুতে যদি লম্ব টানি তাহলে কি হবে, উচ্চতাগুলো পাওয়া যাবে। তার মানে বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন উচ্চতার মান, উচ্চতা মানে কি দ্রাব্যতার মান জানা যাবে। তার মানে কি একটা পদার্থের অসংখ্য উষ্ণতায়, অসংখ্য রকমের উষ্ণতায় অসংখ্য রকমের দ্রাব্যতার মান
অনায়াসে নির্ণয় করা যায় লেখচিত্র থেকে। তা পরীক্ষার পদ্ধতিতে আমরা কয়েকটা মান নির্ণয় করে লেখচিত্র এঁকেছিলাম, কিন্তু এই লেখচিত্র আঁকা হয়ে যাওয়ার পর অসংখ্য উষ্ণতার মানে অসংখ্য দ্রাব্যতার মান আমরা জানতে পারবো। এটা একটা বিষয়। তাহলে দেখো এখানে উপযোগিতাগুলো আমরা দ্রাব্যতা লেখের যে প্রয়োজনীয়তা, দ্রাব্যতা লেখচিত্রের গুরুত্ব বা উপযোগিতাগুলো কি কি আছে না, বিভিন্ন উষ্ণতায় একটি নির্দিষ্ট পদার্থের বিভিন্ন দ্রাব্যতার মান জানা যায়। কেমন? দ্রাব্যতা লেখ থেকে আমরা দ্রাব্যতা লেখ থেকে কি কি এর উপযোগিতাগুলো বললাম। দ্রাব্যতা লেখ থেকে নাম্বার 1, বিভিন্ন উষ্ণতায় একটি নির্দিষ্ট পদার্থের দ্রাব্যতা আমরা অনায়াসে নির্ণয় করতে পারি, জানতে পারি। একই উষ্ণতায় বিভিন্ন পদার্থের দ্রাব্যতার তুলনা করা যায়। একটা নির্দিষ্ট উষ্ণতায় বিভিন্ন দ্রাব পদার্থের দ্রাব্যতার তুলনা করা যায়। এটা একটা পয়েন্ট। মানে একই উষ্ণতায় কোন পদার্থ কেমন দ্রবীভূত হয় সেটা আমরা জানতে পারি। এটা পরিষ্কার। তারপরে নাম্বার 3, উষ্ণতার পরিবর্তনে পদার্থের দ্রাব্যতা কিরূপ পরিবর্তন হয়। পদার্থের দ্রাব্যতা পরিবর্তন, যেমন গ্লোবাল লবণের ক্ষেত্রে দেখেছো দ্রাব্যতার পরিবর্তন কিরূপ হয় তাহা জানা যায়। কেমন? 3 4, 2 বা ততোধিক পদার্থ, 2 বা ততোধিক পদার্থের মিশ্রিত দ্রবণকে কেলাসিত করলে কোন দ্রাব পদার্থটি আগে কেলাসিত হবে। কোনটা আগে, সব থেকে আগে কেলাসিত হয় তাহা জানা যায়। তার মানে একাধিক পদার্থ দ্রবীভূত আছে, তার মধ্যে কোনটা আগে কেলাসিত হবে, যে পদার্থটির দ্রাব্যতার মান কম একটা নির্দিষ্ট উষ্ণতায়, না সেই উষ্ণতায় সেটি আগে কেলাসিত হবে, আর যার দ্রাব্যতা বেশি সেটি কেলাসিত হবে না। এখান থেকে আমরা দ্রাব্যতা লেখ থেকে অনায়াসে এই উপযোগিতাগুলো পেতে পারি, মানে এই গুরুত্ব বা এই প্রয়োজনীয়তাগুলো মেটাতে পারি। তাহলে এই হলো দ্রাব্যতা লেখ সম্পর্কে ধারণা। আমরা এখানে কয়েকটি অঙ্ক তোমাদের করাচ্ছি বা করাবো। নাম্বার 1 প্রবলেম, নাম্বার 1 কি দিয়েছি দেখো না, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম জলে 20 গ্রাম জলে একটি লবণের 7 গ্রাম দ্রবীভূত করে
একটি লবণে 7 গ্রাম দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। কেমন? তাহলে ওই উষ্ণতায়, ওই 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত পারা উচিত? লবণটির দ্রাব্যতা কত পারা উচিত? দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম জলে আমার 7 গ্রাম লবণ দ্রবীভূত করার ফলে দ্রবণটা সম্পৃক্ত হয়। তাহলে ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত? না, আমরা তো জানি 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে যতটা লবণ লাগবে সেটাই তার দ্রাব্যতা। তার মানে আমি এক লাইনে অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম জল সম্পৃক্ত হয়, সম্পৃক্ত করতে 7 গ্রাম লবণ লাগে, 7 গ্রাম লবণ লাগে। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল সম্পৃক্ত করতে 7/20 × 100 গ্রাম লবণ যে প্রয়োজন হচ্ছে। তাহলে অঙ্কটা ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেটর একটু ইউজ করি। 7 গ্রাম, তাই তো? হ্যাঁ, 7/20, 20 5 135, তাহলে 35 গ্রাম। অতএব দ্রাব্যতা, ওই উষ্ণতা আমি আর বেশি এই কথাটা লিখলাম না, শুধু লিখে দিলাম দ্রাব্যতা সমান এত। কত উষ্ণতায়? না, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এটা কিন্তু উল্লেখ করতেই হবে উষ্ণতা। অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণটির দ্রাব্যতা সমান এত। নেক্সট প্রবলেম নাম্বার 2, দ্বিতীয় প্রবলেম একটা দিচ্ছি, দেখো। প্রবলেম নাম্বার 2, সেকেন্ড প্রবলেম দিচ্ছি। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত একটি সম্পৃক্ত দ্রবণের 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তৈরি প্রস্তুত একটি লবণে সম্পৃক্ত দ্রবণে 75 গ্রামকে বাষ্পীভূত করে, সম্পৃক্ত দ্রবণে 75 গ্রামকে বাষ্পীভূত করে 20 গ্রাম অবশেষ পাওয়া গেল। কেমন একটা? তাহলে কি দিয়েছি না, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 গ্রামকে বাষ্পীভূত করে 20 গ্রাম অবশেষ পাওয়া গেল। ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত হবে? তাহলে ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত পারা উচিত? যে আমরা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত যে দ্রবণটা রয়েছে সেটা কত? সম্পৃক্ত দ্রবণের ওজন 75 গ্রাম। তাহলে উত্তরটা খুবই সংক্ষেপে করে দেওয়া যায়। লবণ আছে এতটা আর দ্রবণটা এত। ওদের যে দ্রাবকের পরিমাণটা আগে বের করে নেবে। সমান 75 - 20 গ্রাম সমান কত হচ্ছে? 55 গ্রাম। তার 55 গ্রাম দ্রাবক, অতএব 40 ডিগ্রি, বাকিটা তো পারা উচিত। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 55 গ্রাম দ্রাবক সম্পৃক্ত হয় 20 গ্রাম
দ্রাব দ্বারা, কেমন ওই লবণ দ্বারা বললেও চলে, হ্যাঁ 20 গ্রাম দ্রাব দ্বারা, তাহলে 100 গ্রাম দ্রাবক সম্পৃক্ত হবে 20 × 100/55, বাস। তাহলে দেখো আমরা যে অঙ্কটা করছিলাম, অঙ্কটাতে 100 গ্রাম দ্রাবক সম্পৃক্ত হয় 20 × 100/55 গ্রাম দ্রাব দ্বারা, দ্যাট ইজ, এটা ক্যালকুলেশন করে দেখছি, তো 36.36 গ্রাম এ দ্বারা, দ্রাব দ্বারা। তাহলে ওতে হচ্ছে আমরা যেটা দেখলাম 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণটির দ্রব্যতা সমান 36.36, তাহলে এই হলো তোমার লবণটার দ্রব্যতা 36.36। এটা 2 নম্বর হলো প্রবলেম নাম্বার 3। 3 নম্বর প্রবলেম, প্রবলেমটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের দ্রব্যতা, একটি লবণের দ্রব্যতা 45, কেমন, যে দ্রব্যতা হলো কত 45, ওই উষ্ণতায় 36 গ্রাম লবণকে সম্পৃক্ত করতে, হ্যাঁ হচ্ছে 36 গ্রাম লবণকে সম্পৃক্ত করতে কি পরিমাণ দ্রাবকের প্রয়োজন, কি পরিমাণ দ্রাবকটা মনে করো জল, জলের প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে কি পরিমাণ জলের প্রয়োজন হয়, এই অঙ্কটি করতে গেলে আমাদের কিভাবে করতে হবে না, আগে দেখো দ্রব্যতা রয়েছে 45, তার মানে 100 গ্রাম দ্রাবক সম্পৃক্ত করতে 45 গ্রাম লবণ লাগে, কেমন দ্রব্যতার সংজ্ঞা অনুসারে, হ্যাঁ দ্রব্যতা সংজ্ঞা অনুসারে উত্তরটা আমরা করছি, দেখো অনুসারে না 45 গ্রাম লবণকে সম্পৃক্ত করতে 100 গ্রাম জলের প্রয়োজন হয়। তাহলে আমার 36 গ্রাম লবণকে সম্পৃক্ত করতে কতটা লাগবে না 100 × 36/45 গ্রাম জলের প্রয়োজন, আর এটি ক্যালকুলেশন করতে হবে 9 × 5 = 45, 9 × 5 = 9 × 4 = 36, আর 5 × 20 দ্যাট ইজ 80। তাহলে প্রয়োজনীয় জলের পরিমাণ 80 গ্রাম, কেমন 80 গ্রাম জল লাগে। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 3 হলো। এরপর প্রবলেম 4, 4 নম্বর প্রবলেম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
পটাশিয়াম নাইট্রেটের তিনশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে, হ্যাঁ, 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শীত বা ঠান্ডা করে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হলো। কেমন? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 300 পটাশিয়াম নাইট্রেটের 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হলো। দ্রবণ থেকে কি পরিমাণ, এই দ্রবণ থেকে কত পরিমাণ পটাশিয়াম নাইট্রেট লবণ কেলাসিত হবে, কেলাসিত হয়। এখানে দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ও 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা মান দেওয়া আছে যথাক্রমে, এটা আমি ব্র্যাকেটে দিচ্ছি যে আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা যথাক্রমে 250 এবং 10 নয় 20 দিলাম। কেমন? যে এদের দ্রাব্যতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 20, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব্যতা হচ্ছে 250। তাহলে আমরা এই 4 নম্বর প্রবলেমটা কিভাবে করতে পারি, এটা প্রবলেম নম্বর 4। না পরিষ্কার ধরে নিতে পারবে এখানে দ্রাব্যতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 250, যেহেতু 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কত? 250। তাহলে দেখো 100 গ্রাম, অতএব 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 250 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে মোট 100 যুক্ত 250 মানে 350 গ্রাম সম্পৃক্ত দ্রবণ পাওয়া যাবে বা তৈরি হবে। তৈরি হয় কেমন? তাহলে দেখো এটা হচ্ছে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি হলো, 350 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি হলো। তাহলে আমার হচ্ছে এখান থেকে বের করতে পারি 350 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কতটা লবণ দ্রবীভূত আছে? 250 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত থাকে। তাহলে অতএব আমাকে দ্রবণ দেওয়া আছে 300 গ্রাম, তাহলে 300 গ্রাম ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কেমন কতটা থাকবে? না 250 ইন্টু 300/350 গ্রাম। এটা অবশ্যই এখানে লেখা উচিত ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই কথাটি উল্লেখ করতেই হবে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটি দেখি ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়। 250 গুণিতক 300/350 সমান 214.2, অতএব 214.28 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে। তাহলে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 214.28 গ্রাম
পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব্যতা কত রয়েছে 20। তাহলে এখানে ওখান থেকে বের করতে হবে, তার আগে জলের পরিমাণটা বের করি। তাহলে অতএব জলের পরিমাণ আমি একে উপরে লিখেছি, নিচের জায়গাটা সব হয়ে যাচ্ছে। অতএব জলের পরিমাণ 300 গ্রাম দ্রবণে জলের পরিমাণ সমান 300 মাইনাস 214.28 গ্রাম। কেমন? এটা করলে 85.72 গ্রাম এই পরিমাণ রয়েছে। তাহলে এবার দেখো এই পরিমাণ জলকে সম্পৃক্ত করতে কতটা যে লবণ লাগে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা বের করতে হবে। না দেখো, যেহেতু 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত না 20, অতএব পরিষ্কার বুঝতে পারছো 100 গ্রাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই উষ্ণতাটা উল্লেখ করতেই হবে সবসময়। 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল সম্পৃক্ত হয় 20 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্বারা। তাহলে ওদের 85.72 গ্রাম জল সম্পৃক্ত করতে 20 গুণিতক 85.72 বাই 100, 20 5 100, এটা কাটাকুটি করে একটু ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, করলে দেখি ক্যালকুলেশনটা কত হয় ক্যালকুলেটরে। 17.14 17.14 গ্রাম পটাশিয়াম নাইট্রেট। তাহলে দেখো 10 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই দ্রবণটাতে কতটা লবণ থাকবে না এই 17.14 গ্রাম লবণ, আর প্রথমে দ্রবণটাতে কতটা লবণ ছিল 214.24, কতটা তাহলে কেলাসিত হবে, এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে। তাহলে অতএব কেলাসিত কেলাসিত পটাশিয়াম নাইট্রেটের পরিমাণ সমান 214.28 মাইনাস 17.14 গ্রাম। এই বিয়োগফলটা কত দাঁড়ায় না 197.14 গ্রাম পটাশিয়াম নাইট্রেট কেলাসিত হবে। এই হলো 4 নম্বর প্রবলেম। এরপর দেখো 5 নম্বর আরেকটা প্রবলেম দিচ্ছি, প্রবলেম নম্বর 5। আরেকটা অঙ্ক আমি দিচ্ছি। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার উষ্ণতায় 20 গ্রাম পরিমাণের একটি অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 4 গ্রাম একটি লবণ অবশেষ রূপে পাওয়া গেল। অবশেষ রূপে পাওয়া গেল। কেমন? এটা কিন্তু অসম্পৃক্ত দ্রবণ, তার মানে সম্পৃক্ত দ্রবণ নয়, পাওয়া গেল। ওই উষ্ণতায় 100 গ্রাম
অসম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম কথাটা পরে লিখি, যে ওই উষ্ণতায় 100 গ্রাম ওই উষ্ণতায় ওই অসম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম পরিমাণকে কি সম্পৃক্ত করতে কি পরিমাণ ওই লবণ লাগে, তাহলে কত পরিমাণ লবণ লাগে। আর এখানে দেখো দেওয়া আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লবণে দ্রাব্যতা হলো 40। তাহলে দেখো এইখান থেকে আমাকে বের করতে হবে অঙ্কটা কিভাবে ক্যালকুলেশন করে, না আগে দেখতে হবে অসম্পৃক্ত দ্রবণে কতটা লবণ আছে। না দেখো আমরা দেখলাম যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, হ্যাঁ এটা অবশ্যই 20 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে এতটা লবণ পাওয়া যায়। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম দ্রবণে অসম্পৃক্ত দ্রবণে কতটা লবণ আছে? 4 গ্রাম লবণ থাকে। 4 গ্রাম লবণ থাকে। তাহলে 100 গ্রাম দ্রবণে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম ওই অসম্পৃক্ত দ্রবণে 4 গুণিতক 100/20 গ্রাম লবণ, 20 5 100 5 4 20, দ্যাট ইজ 20 গ্রাম লবণ আছে। তাহলে 20 গ্রাম লবণটা রয়েছে, আর 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে কতটা আর লবণ যোগ করতে হবে, সেক্ষেত্রে বের করতে গেলে দ্রাব্যতা থেকে বের করতে হবে। না দ্রাব্যতা 40, তার মানে 100 গ্রাম জলে 40 গ্রাম লবণ দ্রবীভূত করলে তোমার হচ্ছে দ্রবণটা তৈরি হয় সম্পৃক্ত। আর এখানে আমরা দেখলাম যে 80 গ্রাম জল আছে। তাহলে আমরা দেখো এখানে 20 গ্রাম লবণ আছে মানে কি, তাহলে এখানে জলের পরিমাণটা কত আগে বের করে নিই। জলের বা দ্রাবকের পরিমাণ সমান 100 মাইনাস 20 গ্রাম মানে 80 গ্রাম। এবার দেখো পুরো বিষয়টা এবারে করতে পারবে, যেহেতু আমার হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণের দ্রাব্যতা সমান 40, অতএব 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলকে সম্পৃক্ত করতে কতটা লবণ লাগে? না 40 গ্রাম লবণ লাগে। তাহলে ওই 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 80 গ্রাম জলকে সম্পৃক্ত করতে কতটা লাগবে? না 40 গুণিতক 80/100 গ্রাম লবণ লাগে। ক্যালকুলেশন করো, দুটো শূন্যতে কেটে গেলে 8 4 32 গ্রাম। তাহলে 32 গ্রাম লবণ লাগছে। আর লবণ আছে কত গ্রাম? 20 গ্রাম। অলরেডি অসম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম লবণ আছে। তাহলে আমাদের প্রয়োজনীয় লবণ প্রয়োজনীয় লবণের পরিমাণ সমান 32 মাইনাস 20
গ্রাম সমান কত 12 গ্রাম লবণ লাগবে। তাহলে এইভাবে বিষয়টি মাথায় রাখার চেষ্টা করবে যে 20 গ্রাম 12 গ্রাম লবণ যোগ করলে ওই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে। আমরা এই বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের যে মোটামুটি কিছু অঙ্ক এবং ইত্যাদি করলাম। আমরা একটা প্রশ্ন এই জায়গায় দ্রাব্যতার উপরে করছি। দেখো যে দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণটা স্থির রাখা হয়, মানে 100 গ্রাম, যেমন বারবার দ্রাবকের কথাটা উল্লেখ করি কেন। তাহলে কোশ্চেনটা বলছি দ্রাব্যতা সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ স্থির ধরা হয় কেন? যে 100 গ্রাম সবসময় স্থির বা একটা নির্দিষ্ট পরিমাণ দিই কেন? না, এর কারণ হলো কোন নির্দিষ্ট উষ্ণতায় বিভিন্ন পরিমাণ দ্রাবকে, বুঝিয়ে দিচ্ছি যে কোন স্থির উষ্ণতায়, দ্যাট ইজ নির্দিষ্ট উষ্ণতায়, কোন নির্দিষ্ট দ্রাবকে বিভিন্ন পরিমাণ দ্রাবকে বিভিন্ন পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত করতে গেলে বিভিন্ন পরিমাণ বা ভিন্ন ভিন্ন পরিমাণ দ্রাবের প্রয়োজন হয়। দ্রাবের দরকার হয় কি? এটা তো পরিষ্কার। তোমরা অঙ্কগুলো করতে গিয়ে বা প্রবলেমগুলো সলভ করতে গিয়ে দেখলে যে নির্দিষ্ট উষ্ণতা আছে, কিন্তু বিভিন্ন পরিমাণ দ্রাবক নিলে, তাকে সম্পৃক্ত করলে দ্রাবের পরিমাণগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে যায়। অর্থাৎ যেমন পরিমাণ, যত পরিমাণ দ্রাবক নিবে ঠিক তার আনুপাতিক হারে তত পরিমাণে দ্রাব প্রয়োজন হয়। কিন্তু কোন স্থির উষ্ণতায় আমরা দেখছি দ্রাব্যতার মানটা স্থির, কিন্তু কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন দ্রাবকের মধ্যে যে একটি পদার্থের দ্রাব্যতা, একটি দ্রাব পদার্থের দ্রাব্যতা সর্বদাই স্থির থাকে। এই জন্য আর এই কারণে দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণটাকে স্থির ধরে নিয়ে তবেই তার দ্রাব্যতা নির্ণয় করা হয়। কেমন? ঠিক আছে।